এই ভদ্রলোক পালিয়েছিলেন গোপালগঞ্জে, কারণ গোপালগঞ্জ এখনো নানা অর্থে আওয়ামী লীগের দখলে আছে। এটা বাংলাদেশের অংশের মতো না, এটা আওয়ামী লীগ একটা স্বাধীন গোপালগঞ্জের মতো আছে। আমাদের মনে থাকার কথা, কিছুদিন আগে পোস্টার ছেঁড়ার অভিযোগ করে বিএনপির একজন নেতাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমি আবারও বলছি, এই গোপালগঞ্জকে আওয়ামী বর্বর সন্ত্রাসীদের দখলমুক্ত সরকারকে করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, না হয় কিন্তু নতুন জটিলতা তৈরি হবে। যাই হোক, উনি গোপালগঞ্জে ছিলেন, উনি 6 তারিখ পর্যন্ত। তারপর হঠাৎ কি হলো, যে কারণে আমি আশঙ্কার কথা বলছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমানে দেশে যে সরকার রয়েছে অর্থাৎ অন্তর্বর্তীকালের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার বিরাট বিপদ সামনে, এবং এই বিপদ কি উনি সামাল দিতে পারবেন কিনা এবং বিপদের বেশ কয়েকটি আলাপ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন জাহিদ ভাই। আমরা জাহিদ ভাইয়ের ভিডিওটি দেখব, তারপরে থাকছে বিস্তারিত। সময় নিয়োগ পাওয়া বায়তুল মোকাররম মসজিদের খতিব জনাব রুহুল আমিন গতকাল একটা তুল কালাম ঘটিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। তিনি যা ঘটিয়েছেন এটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিপদের ইশারা আছে। আমরা দীর্ঘদিন থেকে কথা বলছিলাম এই ধরনের পরিস্থিতি নিয়ে, সেটা ফলতে শুরু করেছে এবং ভবিষ্যতে যে বিপদ হতে পারে সেই ব্যাপারে সরকারকে খুব সতর্ক থাকতে হবে। জনাব রুহুল আমিন পালিয়েছিলেন বলে আমরা আলোচনা করছিলাম। পালিয়েছিলেন বলা যায়, কারণ হচ্ছে 5 আগস্টের পর থেকে তাকে আর এই মসজিদে পাওয়া যায়নি। তিনি গোপালগঞ্জের মানুষ, মানে জাতীয় মসজিদের খতিবেরও নিয়োগ দিতে হবে গোপালগঞ্জ থেকে। ওটা একটা আলাদা স্বাধীন গোপালগঞ্জের মতো বানানোর চেষ্টা হয়েছে, তখন একটা আলাদা জায়গা বাংলাদেশে তৈরি ছিল। ভয়ঙ্কর ব্যাপার, এটা নিয়েও আমাদের ভাবতে হবে। যাই হোক, সেই গোপালগঞ্জে তিনি যান। খবরে আসে যে উনি গোপালগঞ্জে আছেন, অসুস্থ বলছিলেন সম্ভবত। এই অসুস্থতা কেন হয়েছে সেটাও আমরা বুঝতে পারি, কিন্তু তাকে শোকজ করা হয়েছিল 29 আগস্ট, এবং সেই শোকজের জবাব 7 দিনের মধ্যে দেওয়ার কথা ছিল। 5 সেপ্টেম্বরের মধ্যে তার দিক থেকে কোনো জবাবও পাওয়া যায়নি। তার মানে ধরে নিতে হবে আপনি পলাতক আছেন, কোনো জবাব নেই, কিছু নেই। কিন্তু গতকাল এই ভদ্রলোক মুসল্লিরা যে বয়ান দিয়েছেন, সেতে বোঝা যায় যে গোপালগঞ্জ থেকে বেশ কিছু মাদ্রাসা ছাত্র এনে, তিনি নিজেও একটা মাদ্রাসা চালান, মাদ্রাসার দায়িত্বে আছেন, প্রতিষ্ঠা করেছেন সম্ভবত। তো গোপালগঞ্জ থেকে রীতিমতো 5 ভরে লোকজন নিয়ে আসা হয়েছে ঢাকায়, এনে এই তুল কালাম বাঁধানো হয়েছে। ঘটনা হচ্ছে এটা, তিনি যখন আসেন তখন তাকে বায়তুল মোকাররমে তো খতিব ছাড়াও আরো ইমামরা আছেন, তারা তাকে এই দায়িত্ব পালন করতে বাধা দেন, নিষেধ করেন। শুরুর আগেই নিষেধ করেন যে এটা মুসল্লিরা মেনে নেবেন না। খুব স্বাভাবিক এটা। তো পরে অন্য একজন ইমাম নামাজ শুরু করতে যান, এবং সেখানে তখন এই রুহুল আমিন এসে ঝামেলা তৈরি করেন এবং একটা পর্যায়ে মারামারি হয়। মানে বায়তুল মোকাররম মসজিদে, দেশে জাতীয় মসজিদের অভ্যন্তরে 2 দল মুসল্লি মারামারি করছেন, পরস্পরকে আঘাত করছেন, জুতা স্যান্ডেল ছোড়াছুড়ি করছেন। এই ভিডিও আমাদের সামনে এখন এসছে, গতকালই এসছে, এবং এগুলো কখনো আমাদের দেশ সম্পর্কে কোনো ভালো ইমেজ দেয় না, নিজেদের কাছে না, দেশের বাইরে না। এই ঘটনা তো সত্য। সো এই পরিস্থিতি তৈরি হয়েছিল। একটা জিনিস যোগ করে রাখা দরকার, এই জনাব রুহুল আমিন 2018 সালের নির্বাচনে যেটা রাতে সিল মারা হয়েছিল, সেটা কিন্তু আওয়ামী লীগের হয়ে নমিনেশন চেয়েছিলেন। সুতরাং উনি কতটা আওয়ামী লীগের খাস লোক বুঝতে পারি। এই ভদ্রলোক পালিয়েছিলেন গোপালগঞ্জে, কারণ গোপালগঞ্জ এখনো নানা অর্থে আওয়ামী লীগের দখলে আছে। এটা বাংলাদেশের অংশের মতো না, এটা আওয়ামী লীগ একটা স্বাধীন গোপালগঞ্জের মতো আছে। আমাদের মনে থাকার কথা, কিছুদিন আগে পোস্টার ছেঁড়ার অভিযোগ করে বিএনপির একজন নেতাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমি আবারও বলছি, এই গোপালগঞ্জকে আওয়ামী বর্বর সন্ত্রাসীদের দখলমুক্ত সরকারকে করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, না হয় কিন্তু নতুন জটিলতা তৈরি হবে। যাই হোক, উনি গোপালগঞ্জে ছিলেন, উনি 6 তারিখ পর্যন্ত। তারপর হঠাৎ কি হলো, যে কারণে আমি আশঙ্কার কথা বলছি। ওনার হঠাৎ কি মনে হলো যে উনি ঢাকায় যেতে পারেন এবং গোলমাল পাকাতে পারেন। দুটো পয়েন্ট। একটা হচ্ছে, আমরা দীর্ঘদিন থেকে বলছি বিভিন্ন গুরুত্বপূর্ণ পজিশনে আওয়ামী লীগের বিভিন্ন ফর্মের যে বেনিফিশিয়ারি আছে তাদেরকে যদি না সরানো হয়, নানা ক্ষেত্রে স্যাবোটাজ তৈরি হতে পারে। আনসারদের ক্ষেত্রে যিনি মহাপরিচালক ছিলেন আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের ইভেন মন্ত্রীর ভাই ছিলেন, উনি চলে গেছেন, কিন্তু থাকাকালীন ওনাকে সরানোর আগ পর্যন্তও দীর্ঘদিন তিনি আনসারের সাথে ইন্টারাক্ট করেছেন, আনসারের প্রধান ছিলেন। তারপর আনসারদের তথাকথিত বিদ্রোহ আমরা দেখেছি। তো একইভাবে সচিবালয়, আমরা বহুদিন থেকে কথা বলছি এইটা, আমরা পুলিশের ক্ষেত্রে কিছু ব্যবস্থা নিতে দেখেছি, কিছু ব্যবস্থা হয়তো নেওয়া হয়েছে, কিন্তু প্রশাসনে একেবারেই না। সচিবরা, অতিরিক্ত সচিবরা মোটা দাগে প্রায় সবাই আছেন। এমনকি আমরা সম্প্রতি ডিসি নিয়োগের ক্ষেত্রে দেখছি, প্রথম যে তালিকা হয়েছিল যেটি প্রচুর তুলকালাম হয়েছে, সেই তালিকার মধ্যে প্রায় সবাই
আওয়ামী লীগের বিভিন্ন সময়ের বেনিফিশিয়ারি লোকজন। সুতরাং এই ঘটনাটা ঘটছে এবং এই লোকগুলো থাকার ফল কি হয়, বাইতুল মুকাররমের এই ঘটনাটা আমাদেরকে ক্লিয়ারলি মনে করিয়ে দেয় বিরাট বিপদের আলামত। আমরা কখনো না কখনো কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গা থেকে এই ধরনের ডিস্টারবেন্স তৈরি দেখতেই থাকবো বলে আমি মনে করি, যদি আমরা আওয়ামী লীগের ওই লোকগুলোকে চিহ্নিত না করি এবং তাদেরকে বের না করে দিই। অনেকে আলোচনা করছেন মন্ত্রিপরিষদ সচিব এখনো কেন পদে আছেন। প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদ, সবচেয়ে প্রিভিলেজড যে পদ, সেই পদে শেখ হাসিনার পা না চেটে কেউ আসতে পেরেছে বলে তো আমরা মনে করি না, কিন্তু তিনি আছেন। খুবই ইন্টারেস্টিং এবং এগুলো সবগুলো বিপদের আলামত। আরেকটা বিপদের আলামত হচ্ছে এই রুহুল আমিন সাহেব 6 তারিখ পর্যন্ত 7 তারিখ পর্যন্ত কোনো জবাব দিলেন না। 18-19 তারিখের দিকে এসে ওনার মনে হতে শুরু করলো ঢাকায় যাওয়া যায় এবং দল বল ভাড়া করে নিয়ে ওখানে একটা ঝামেলা পাকানো যায়, একটা ঘোট পাকানো যায়, একটা বিপদ তৈরি করা যায়, একটা মারামারি লাগিয়ে দেয়া যায়। এটা কেন তার মনে হলো ওই তারিখে এসে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের তার মানে এটা মনে রাখতে হবে, সরকারের কোনো না কোনো ফর্মের আচরণে তার অন্তর্গত কোনো দুর্বলতা আছে বলে মনে করছে আওয়ামী লীগের লোকজন। আবারও বলি, বহুবার বলেছে, আওয়ামী লীগ না, এই ষড়যন্ত্রে খুব সিরিয়াসলি ভারতও আছে। ভারত অ্যাপারেন্টলি ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সাথে এক ধরনের এনগেজমেন্টের কথা বলছেন, কিন্তু দীর্ঘমেয়াদে ভারত তার যে ইগো হার্ট হয়েছে এখানে পরাজিত হয়ে, সেটা সে কোনো না কোনো সুযোগ নিতেই চাইবে। ফলে তাদের কি কোনো কারণে মনে হচ্ছে যে এখন প্রত্যাঘাত করার সময় এসছে? না উনি হঠাৎ করে কেন এসে হাজির হন? কেন তার এত বড় সাহস হয়? এই ভদ্রলোক গোপালগঞ্জে আছে, জানা গেছে, পত্রপত্রিকায় রিপোর্ট এসছে, তখনই তাকে অ্যারেস্ট করা হয় নাই কেন? নিদেন পক্ষে উনি যে করেছেন, যে সরকারি একটা চাকরি করে বাইরে আছেন, সেটার জন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার তো সুযোগ ছিল, সেগুলো কিছুই কেন করা হয়নি? এখনো গতকাল যে ঘটনা ঘটলো, আমি কিন্তু এখনো নিউজ দেখিনি যে তিনি এই ঘটনা ঘটানোর জন্য গ্রেফতার হয়েছেন। গতকালের পর আমার চোখে পড়েনি এখন পর্যন্ত। তো তাহলে তারা কোনো না কোনোভাবে মনে করছেন এই সরকারের মধ্যে এখন কোনো না কোনো ধরনের অন্তর্গত দুর্বলতা আছে এবং তারা এটা সুযোগ নেবেন। এটা খুব ভয়ের ব্যাপার। দুটো ব্যাপার, একটা হলো সরকারের মধ্যে এইসব যারা লোক আছে তারা টাইম বোমার মতো আছেন, কখনো না কখনো কোনো না কোনোভাবে তারা ফাটবেন, এক এক সময় এক একটা। মানে এই সরকার কোনো না মানে কোনোভাবেই যাতে কন্টিনিউয়াসলি খুব ভালোভাবে দেশ চালাতে না পারেন। আরেকটা হচ্ছে আওয়ামী লীগ মনে করছে সরকারের উপরে প্রত্যাঘাত করার সময় এসছে, মাত্র 1.5 মাস হয়েছে তাদের পতনের, তার মধ্যেই মনে করছে। সুতরাং সরকারকে সতর্ক হতে হবে, খুব সতর্ক হতে হবে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন আমরা ঘটিয়েছি, সেই সরকার ব্যর্থ হোক। সেই সরকার ব্যর্থ হওয়া মানেই আমাদের সবার ব্যর্থ হওয়া। সেই ব্যর্থ হওয়াটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না এবং আমরা সরকারকে এ কারণেই সবসময় চাপে রাখবো, তারা যাতে কোনোভাবে আমাদের এই সব মানুষের ভয়ঙ্কর আত্মত্যাগের বিনিময়ে অর্জিত যে গণতান্ত্রিক পুনরুদ্ধারের লড়াই, সেটা যাতে নষ্ট তারা করতে না ফেলে। আপনারা জাহিদ ভাইয়ের কথাগুলো শুনছিলেন এবং বুঝতে পেরেছেন যে এই সরকারকে বিপদে ফেলার জন্য আওয়ামী লীগ এবং ভারত উঠে পড়ে লেগেছে। তারা সর্বক্ষণ এই চেষ্টা করে যাচ্ছে যে এই সরকারকে কিভাবে তার জায়গা থেকে অপসারণ করা যায় এবং আবারও যেন আওয়ামী লীগের রাজত্ব কায়েম করা যায়, সেই চেষ্টা কিন্তু আওয়ামী লীগের সকল নেতা এবং এখনও কিন্তু বিভিন্ন জায়গায় সচিবালয় সহ বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগের সদস্যরা এখনও কিন্তু তারা রয়েছে। এবং এই জাতীয় মসজিদের ইমাম, তিনি কিন্তু আওয়ামী লীগের একজন খাস সদস্য। তিনি কিন্তু একবার এমপি হওয়ার জন্য কিন্তু দরখাস্ত করেছিলেন শেখ হাসিনার কাছে, কিন্তু সেটি কবুল হয়নি হয়তো কোনো কারণে। তবে তিনি কিন্তু আওয়ামী লীগের বাহিরে নয়, তিনি কিন্তু আওয়ামী লীগের একজন খাস সদস্য এবং তিনি হলেন গোপালী। মনে রাখতে হবে, গোপালী যারা তারা হলো আওয়ামী লীগ, তাদের শরীরে কিন্তু তাদের রক্তে আওয়ামী লীগ, তাদের প্রতিটা অঙ্গে পতঙ্গে আওয়ামী লীগের কিন্তু চিহ্ন রয়েছে। অর্থাৎ এরা কখনো শেখ হাসিনা ছাড়া, অর্থাৎ স্বৈরাচার ছাড়া এরা কাজ করতে পারে না। যেরকমভাবে জাতীয় মসজিদ এই বাইতুল মুকাররমে হামলা করেছে মুসল্লিদের উপর, এক ইমাম মসজিদ একই মুসল্লি একই স্থল, এই মুসল্লিগুলো কিন্তু এতদিন এই ইমামের পিছে নামাজ পড়েছে, আর সেই ইমাম এখন এই মুসল্লিদেরকে পিটিয়েছে তার বাহিনী এনে। তো এটি কত বড় দূষর, অর্থাৎ আওয়ামী লীগের কত বড় চক্রান্ত যে ইমামকে দিয়ে মুসল্লিকে পিটিয়েছে। তার মানে এই কথা আমি বলতে চাই যে এই
ইমাম, এই যে আওয়ামী লীগের যে খাস ইমাম এবং গোপালী ইমাম, তিনি কিন্তু এখনও গ্রেফতার হননি, তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। এই যে মুসল্লিদের কি পিটালো, এতেও মামলা হয়নি, অথচ আওয়ামী লীগের তিনি একজন কর্মী হিসেবে তার কিন্তু এখনও মামলা হয়নি। তিনি তার স্থানে কিন্তু সুরক্ষিত আছেন। কিভাবে থাকেন সুরক্ষিত? আমি বলবো এই সরকারকে যত দ্রুত সম্ভব এর বিরুদ্ধে পদক্ষেপ যদি না নেন, তাহলে অচিরেই কিন্তু বাংলাদেশের যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনতা টিকিয়ে রাখা ভয়ঙ্কর কষ্ট হয়ে যাবে, যেটি টিকিয়ে রাখা যাবে না। এমন জ্বর আসতে পারে, আওয়ামী লীগ এমন জ্বর তৈরি করতে পারে যে জ্বরেতে এই স্বাধীনতা মিশে যেতে পারে। অর্থাৎ এই স্বাধীনতাকে মিশতে দেওয়া যাবে না, এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। এই স্বাধীনতাকে ধরে রাখার দায়িত্ব সকলের।